আপনার প্রতি নিবেদন থাকবে কোনো ফ্যাসিস্ট আর দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা সেকেন্ড থার্ড ফোর্থ। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে, উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জুলাই যোদ্ধাদের স্মরণ করে এক বজ্র কণ্ঠে সংসদ কাঁপালেন বক্তব্য দিয়ে নাহিদ ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নাহিদ ইসলামের বক্তব্যে রীতিমতো কেঁপে উঠেছিল সংসদ। জীবনে প্রথম পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে সংসদীয় অধিবেশনের প্রথম দিনে কি বলল নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদি এবং জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম কি বলল এবং হাদি হত্যার বিচার দাবি করে বিচার চেয়ে নাহিদ ইসলামের বক্তব্যটা কী ছিল সেটা আমরা শুনবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বক্তব্য দেওয়ার আগে নাহিদ ইসলাম বক্তব্যে কী বলেছিল, যদি রাষ্ট্রপতি বক্তব্য দেয় তাহলে তারা কী পদক্ষেপ নেবে সেটিও আমরা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই যোদ্ধাদের উপর আনীত শোক প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে অনেক ঐতিহাসিক একটি দিন, ব্যক্তিগতভাবে আমার জীবনেও। 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই শাহবাগ থেকে ছাত্র জনতার মিছিল নিয়ে আমি এবং আমার সহযোদ্ধারা এই জাতীয় সংসদের প্রাঙ্গণে আমরা এসেছিলাম। ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই মহান জাতীয় সংসদকে। সেই দিন আমাদের ভূমিকা ছিল বৈপ্লবিক। আজকে একটা ভিন্ন প্রেক্ষাপটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি, সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, হাজারো শহীদের রক্ত মানানো আর অসংখ্য আহত পঙ্গু দেশপ্রেমিকের সর্বস্ব ত্যাগ করা মহান গণ অভ্যুত্থানের ফসল এই সংসদের অভিভাবক হিসেবে নির্বাচিত হয়ে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং সকল মাননীয় সংসদ সদস্যদেরও অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই ভাই বোনদের যারা নিজের বুক বুলেটের সামনে উন্মুক্ত করে দিয়ে আমাদের আবারও স্বাধীন করে নিজেরা স্মৃতি হয়ে গিয়েছেন। আমরা তাদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সাথে আহত ও পঙ্গু জুলাই যোদ্ধা ভাই বোনদের প্রতি আমার সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সুস্থতা কামনা করছি। তাদের অমূল্য জীবন, রক্ত আর অপরিসীম ত্যাগের ফলে আমরা আজ সংসদ সদস্য। 24-এর গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে অংশ নিয়েছিল ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, তরুণ সেনা অফিসার ও সৈনিকগণ ও প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের নারী সমাজ, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ও নির্যাতিত হয়েছে। আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গণ অভ্যুত্থানে ভ্যানগার্ডের ভূমিকা ছিল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্মরণ করছি ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ এবং বিভিন্ন ইসলামপন্থী ও বামপন্থী ছাত্রকর্মীদের যারা সাহসিকতার সাথে লড়াই করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মাননীয় স্পিকার, 24 মানে কেবল 24 না, এর পিছনে রয়েছে বিশাল প্রেক্ষাপট। আমি স্মরণ করছি 47-এর আজাদির লড়াই
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং সকল জাতীয় শহীদকে। এ সকল ঐতিহাসিক জাতীয় সংগ্রামের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে। স্মরণ করছি পিলখানা হত্যাকাণ্ডের শহীদ, শাপলা হত্যাকাণ্ডের শহীদ, মোদী বিরোধী হত্যাকাণ্ডের শহীদ, ফ্যাসিস্ট আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্র কিশোরদের অকুতোভয় সাহসকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি, যিনি তার সাহসিকতার মাধ্যমে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর আমাদের সাথে নাই। আমরা ওসমান হাদি ভাইকে স্মরণ করছি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী খাতুনকে স্মরণ করছি, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাঠের নেতৃত্বের একেবারে সামনে থাকার কারণে আজকের দিনটি আমার জন্য একই সাথে আবেগের, কষ্টের ও আনন্দের। আমাদের সংগ্রামের সাথী শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিব, 4 বছরের শিশু আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপ সহ প্রায় 150 শিশু শহীদ মাননীয় স্পিকার। পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া শহীদ ইয়ামিন, সাভারের আশুলিয়ায় ভ্যানের উপরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা কিশোর শহীদ সজল সহ অগণিত মানুষের স্মৃতি আমাকে প্রচন্ডভাবে নাড়া দিচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ সংসদের সকল সদস্য এবং আপনার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে আরো স্মরণ করিয়ে দিতে চাই মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাসের, যিনি বলেছিলেন, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস তার মাকে এই চিঠি লিখে রাস্তায় নেমে গিয়েছিলেন, শহীদ হয়েছিলেন মাননীয় স্পিকার, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও তার আত্মত্যাগ। ওনার সংগ্রাম অনুপ্রাণিত করেছিল বাংলাদেশের তরুণ সমাজকে আত্মত্যাগ করতে, আত্মহুতি দিতে গণ অভ্যুত্থানে। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করতে চাই আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউই এই শহীদের রক্তের সাথে বেইমানি করব না। কারণ জুলাই গণ অভ্যুত্থান মানে শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য, একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। 70% মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে মাননীয় স্পিকার। গণতন্ত্রে জনতার রায় সার্বভৌম, তার উপর কোনো আইন বা বিধান চলতে পারে না। মাননীয় স্পিকার, আমরা বিচার চাই, জুলাই গণহত্যার বিচার চাই, শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময়ে হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই। জুলাই মানেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি শেষ করবো একটি কথা বলেই। আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা এই মহান সংসদে বসতে পেরেছি এবং এই মহান সংসদে আমরা সকলেই ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা এখানে আসিছি। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। রাষ্ট্রপতি সম্পর্কে তাদের যে মনোভাব সেটি তাদের একান্ত নিজস্ব। আমরা এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না। তবে আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আমরা সরকারি দল এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দল মিলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশকে উন্নয়নের অবিশ্ব লক্ষ্যে নিয়ে যাব। চ্যালেঞ্জ দেখছি যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ। দেখেন, একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ এবং জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে যাতে আগামী দিনগুলোতে
সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। আগেও দেখা গিয়েছে সংসদে এরকম করতে পারে এবং তারা সুশৃঙ্খল ভাবে করলে আর শৃঙ্খলা নষ্ট করে না। তবে উপরে স্পিকারের পোডিয়ামের দিকে আসার চেষ্টা করা ঠিক না। তবে যতটুকুই করেছে আগামীতে তারা আরো সুশৃঙ্খল হবেন, এটাই আমরা আশা করি। আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ মতামত। আমরা যদি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা অনেকেই বলছি কনস্টিটিউশন ছিঁড়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, নতুন কিছু করে ফেলবো। কিন্তু যদি যে কনস্টিটিউশনটা ভুল ভ্রান্তি আছে, কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের আছে এটা লিবারেল ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন। যদি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি তাহলে আমার অধিকার ততক্ষণ পর্যন্ত আমি খাটাতে পারি যতক্ষণ পর্যন্ত আমার অধিকার আপনার অধিকার উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। আমরা দেখলাম ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না, সবকিছু আমি মানছি, কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর? আমরা দেখলাম সরকারের ভেতরে তৌহিদি জনতা কে কাকে চেনে ভাই? বললেই হলো, একটা নাম বলে দিল তৌহিদি জনতা। কালকে মোশাররফ ভাই বলল তৌহিদি জনতা, ভাবি আজাদ তৌহিদি জনতা, কি বলে না মশিউর তরুণ তৌহিদি জনতা বলে দিল, হয়ে গেল। কারণ এই তৌহিদি জনতা নামে তো করছে না, এই যে নামে যে করছে সেগুলোরও কিছু এগেন আজকে ইন্টারনেটের যুগ তো, তরুণরা বা বিবেকবান যে জনগণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয়। এবং আমরা দেখেছি যে তৌহিদি জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো, যারা ছাড়িয়ে নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে। এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তাহরীর না কিসের সাথে জড়িত ছিল। সেটা নিয়ে কি আলোচনা হলো? যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন, আমি পছন্দ করি না ভাই, ঠিক আছে, সেটা আমার পার্সোনাল বিষয়, কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না, এটা করা নিষেধ, এটা করা মানা, বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন, তাহলে আপনি এই তৌহিদি জনতা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা একটা এক্সট্রিমিস্ট, একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন, সেটাকে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন। ফুলের দোকান ভেঙেছে, ফুলের দোকান ভাঙছে 21শে ফেব্রুয়ারি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 21শে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি 31 ফেব্রুয়ারির, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দেয়নি 21শে ফেব্রুয়ারি। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাবো 26শে মার্চ? আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ, বাংলা ৭১ ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নম্বর রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কথা শুনে আমরা বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো। ফাজলামি শুরু করেছে। এই পুরো জিনিসটা তরুণদের দোষ না, রাজনৈতিক দলের দোষ না, কারোর দোষ। এই যে কথা হচ্ছে বিএনপি লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে, কেন ভাই আইন শৃঙ্খলা বাহিনীকে কেউ থামিয়েছে? বিএনপি আমার দল না ভাই, বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন, মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে, এই সরকারি সাপোর্টে যে দলটা আসছে, এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায়। আপনি বলেন আপনি মিডিয়া চালান, আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না, বাট আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে? এই যে আপনার সাথে বসে বা যে কোনো সাথে বসে বড় জায়গায় বলছে বিএনপি লোকজন করছে ভাই, আমি না করছি না, কিন্তু তারা বহিষ্কারও করছে, সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই। যদি তারা বহিষ্কার না করতো আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম। কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন, তাদের কথাও বলেন, তারা তো নতুন এসছে ভাই মাঠে, নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে, তাহলে তাদের সম্বন্ধে কি ব্যবস্থা আপনি নেবেন? তারা এই যে বিশাল করে একটা আয়োজন করছে, এই আয়োজনে ফান্ডিং করতে আসছে, তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে, তারা বলতে পারছে না কারণ এখানে সিক্রেসি আছে। কেন ভাই? এতদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম, যে সিক্রেসি কেন আছে? আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে, আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে, কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে, আমি জানি আমাদের কি অবস্থা, মানে মাথার ঘাম কোথায় পায়ে ছুটে। আপনাদের এত বড় ফান্ডিং করতে আসে, আপনি বলেন ভাই, আপনি স্পষ্ট রাজনীতি করতে চান, বড় বড় কথা বলতে চান, বড় বড় আওয়াজ করতে চান, আপনি নতুন প্রধানমন্ত্রী, তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন, তারপর আমরাও মানবো। আপনার বয়স 20 না 42 না 82, আই ডোন্ট কেয়ার, আপনি প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি, আপনি দেখান আগে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে নাহিদ হাসনাত বা সার্জিসরা দেশব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই জনপ্রিয়তা এবং দেশের মধ্যপন্থী রাজনৈতিক দলের ঘাটতি পূরণে তারা অভ্যুত্থানের 7 মাসের মাথায় গিয়ে গঠন করে নতুন রাজনৈতিক দল এনসিপি। একটা রাজনৈতিক দলের প্রথম চ্যালেঞ্জ থাকে সেই দলকে সারা দেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া, আর এনসিপি তার জন্মের পর থেকে সারা দেশের মানুষের কাছে পরিচিতি পেয়ে যায়। কিন্তু দেশব্যাপী সাংগঠনিক শক্ত ভিত্তি না থাকা, নানান কারণে জুলাই আন্দোলনকারীদের বিতর্কের মধ্যে পড়ে যাওয়া কিংবা কারো কারো দুর্নীতির খবর এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতির দাগ জুলাই নেতাদের গায়ে লাগার মধ্য দিয়ে এই দলের হাইপ কমতে থাকে। একটা পর্যায়ে মানুষ বলতে শুরু করে যে এই বাচ্চাদেরকে ভোট দিয়ে কি করব। আর ওদিকে ধীরে ধীরে যখন নির্বাচন ঘনিয়ে আসে এবং এক পর্যায়ে এনসিপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়, আর এই জোটে যাওয়ার সাথে সাথেই এনসিপির এক ঝাঁক নেতাকর্মী পদত্যাগ করেন। এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষীরা হতাশ হয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে এনসিপির শেষ দেখে ফেলেন। তাদের দাবি ছিল নিজস্ব নীতি আদর্শ
এবং এককভাবে নির্বাচন করে টিকে থাকবে এনসিপি। সেটা যেহেতু হলো না, তাই এনসিপির ভবিষ্যৎ শেষ। কিন্তু নির্বাচন শেষে প্রমাণিত হচ্ছে যে জামাতের সাথে জোটে যাওয়াটা এনসিপির জন্য বিশাল লাভ বয়ে এনেছে। যেখানে অনেকেই ভেবেছিল যে এনসিপি থেকে সর্বোচ্চ 2 থেকে 3 জন এমপি হবে, সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে এনসিপির 6 জন নেতা এমপি নির্বাচিত হয়েছে। পরাজিত সার্জিস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি দুইজন হেভিওয়েট বিএনপি নেতাকে একদম মাটিতে নামিয়ে এনেছেন। কিছু কিছু অভিযোগের প্রেক্ষিতে অনেকেই এখনো বিশ্বাস করেন যে এই দুইটা আসনেও এনসিপি জয়ী হয়েছে, মানে রাজনৈতিক দল হিসেবে ব্যাপক সফলতা অর্জন করেছে এনসিপি এবং রাজনৈতিক পরিমণ্ডলে একটা শক্ত ভিত্তি পাওয়ার পথেও আছে এনসিপি। আর এরই সাথে যুক্ত হয়েছে যে এবারের নির্বাচনে জাতীয় পার্টি যেহেতু একটা আসনও জয়লাভ করে নাই, তাই অনেকেই ভাবতেছেন যে দেশের মানুষ হয়তো পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসতে চায়। আর এই সব দিক বিবেচনা করে আজকে দেখার চেষ্টা করব যে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি। এনসিপি কি আসলেই সামনের দিনে বাংলাদেশের অপরিহার্য রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারবে? ঠিক কোন কোন যুক্তিতে কেউ কেউ এমনটা বিশ্বাস করতেছেন আর কি কি করলে সেটা সম্ভব, চলুন সবকিছু আলোচনা করি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখেন, অনেকেই হয়তো ভাবতেছেন যে মাত্র 6টা আসন পাওয়া একটা দলকে নিয়ে এত অ্যানালাইসিস করার কি আছে। শুনেন, আসন 6টা হলেও আসনগুলোর গুরুত্ব অনেক বেশি এবং 6টা আসনে জয়লাভ করা ছাড়াও বিশেষ কিছু ঘটনা এনসিপি ঘটিয়েছে, তাই আলোচনা করতেই হবে। প্রথমত, এই মুহূর্তে এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে সুন্দর একটা ব্যালেন্স আছে। যেমন এনসিপির ভালো কয়েকজন বক্তা আছে। দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস থাকার পরেও বিএনপির ন্যারেটিভ উৎপাদন করতে পারে এমন বক্তার বেশ অভাব, কিন্তু এনসিপির সার্জিস, সাইফ মুস্তাফিজ, তুষার, সিফাত এরা ওই পরিমাণ ক্যালিভার ধারণ করে যারা তাদের টকশো আলোচনার মাধ্যমে সারা দেশের মানুষের মুখে মুখে এনসিপি কে রাখতে সক্ষম। আর এটা কিন্তু অনেক বড় একটা সক্ষমতা। যেমন পুরনো দল জাতীয় পার্টির এই সক্ষমতা এখনো অর্জিত হয় নাই। নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের বয়স কিন্তু এনসিপির চাইতেও বেশি, তাদেরও এই ক্ষমতা অর্জন হয় নাই। এরকম বাংলাদেশের অনেকগুলো দল আছে যাদের এই সক্ষমতাই নাই, যেটা এনসিপির এখন আছে। এইটা যে কোনো রাজনৈতিক দলের একটা বিশেষ শক্তি। দ্বিতীয়ত, এনসিপির 4 জন শীর্ষ নেতার বৈশিষ্ট্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে একটা দারুণ জিনিস খুঁজে পাই। যেমন আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুটা শান্ত মেজাজের, ভালো চিন্তা করতে পারে। কেন বলছি ভালো চিন্তা করতে পারে? মনে করে দেখেন, জুলাই আন্দোলনে অনেকে কিন্তু সামনের সারিতে ছিল, কিন্তু এক দফার ঘোষণা এসেছিল নাহিদ ইসলামের মুখ থেকে। এইটা প্রমাণ করে যে জুলাই আন্দোলনে তার ঠান্ডা মাথার চিন্তার একটা বড় ধরনের ভূমিকা ছিল। পরবর্তী সময় দল গঠন এবং দলের অগ্রগতির জন্য তার ওই একই চিন্তাধারার প্রয়োগ কিন্তু রয়েছে। মানে এনসিপিতে একজন ঠান্ডা মাথার নেতা আছে। আবার এনসিপির 2 অঞ্চলের 2 মুখ্য সংগঠক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ দুর্দান্ত বক্তা এবং সাহসী 2টা ব্যক্তিত্ব। যে কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ, ক্ষুরধার বক্তব্য এই 2 নেতাকে সারা দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে। এই 2 জনের এমন কিছু করার ক্ষমতা আছে যেটা সারা বছর এনসিপি কে দেশব্যাপী আলোচনায় রাখবে। আবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের চরিত্রটা ফুটে উঠেছে একজন সাদামাটা স্বভাবের নেতা হিসেবে। ওর বাড়ি যেহেতু কৃষি প্রধান উত্তরবঙ্গে, সেই জায়গার মানুষের সংস্কৃতি এবং চিন্তার সাথে মিলে এমন একটা চরিত্র সে তুলে ধরতে পেরেছে যে তাকেও সারা দেশে পরিচিতি এনে দিচ্ছে এবং অনেকেই তাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তুলনা করেন। তো কেন্দ্রীয় পর্যায়ের এরকম নেতাদের কম্বিনেশন এনসিপির ওভারঅল গ্রোথ বৃদ্ধি করবে, পরিচিতি বৃদ্ধি করবে। এই কালচারের মধ্যে ঢুকে বাংলাদেশে এই টাইপের আরো নেতা বের হয়ে আসবে। কারণটা হচ্ছে, খেয়াল করে দেখেন, একটা দলে যদি সবাই টাকাওয়ালা নেতা থাকে তাহলে দেখবেন ওই দলের নেতাও ওই রকম মানুষই হয় যাদের টাকা আছে। আর যাদের মধ্যে এমন উদ্যমী চিন্তাধারা আছে তাদের দলেও নতুন নতুন উদ্যমী নেতা বের হবে। এটাই আসলে সিস্টেম। তারপরেও নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ের কিছু সমীকরণ বিবেচনা চলেন দেখি যে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ আসলে কেমন। তো এইটা আলাদা করে দেখার পিছনে কারণ হচ্ছে, বাংলাদেশের প্রধান 2-3টা দলের বাইরে সময় সময় অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু তাদের গ্রোথ এবং উত্থান একটা সময় গিয়ে থেমে যায়। মানুষের মুখে মুখে তাদের নামও পৌঁছায় না। বিশেষ করে যে জনগণের জন্য এই রাজনীতি, সেই জনগণই সেসব দলের নাম জানে না। এখন পুরনো রাজনৈতিক সংস্কৃতি এবং মানুষের মনস্তাত্ত্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখতে হবে যে এনসিপির ভবিষ্যৎ কি হতে পারে। সমীকরণগুলো চলেন একটা একটা করে দেখি। প্রথমত, ভোটের হিসাব। এবার নির্বাচনে নতুন দল এনসিপি 30টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেয় এবং 6টিতে বিজয়ী হওয়ার পাশাপাশি দেশের মোট ভোটের 3% বেশি তারা অর্জন করে। মানে 30টা আসনে অংশ নিয়ে 3% ভোট। সুতরাং 300 আসনে প্রার্থী দিলে তা হিসাব মতে কিন্তু 30% হয়ে যায়, যেটা অনেক বড় একটা নাম্বার। কিন্তু কথা হচ্ছে, এনসিপি তো আসলে জামাতের সাথে রাজনৈতিক জোটে ছিল, মানে এই 30টা আসনে জামাতের ভোটগুলো কিন্তু এনসিপির পক্ষে পড়েছে। আবার অন্যদিকে 270টা আসনে যেহেতু এনসিপি প্রার্থী দেয় নাই, তাই ওই আসনগুলোতে এনসিপির ভোটগুলো কিন্তু জামাতের পক্ষে পড়েছে। সেই হিসেবে ধরে নিলাম যে প্রাপ্ত 3% ভোটের মধ্যে অর্ধেক ভোট জামাতের পক্ষ থেকে আসছে। মানে অনুমান করা 30% ভোটের মধ্যে
কমপক্ষে 15% ভোট কিন্তু জামাতের আর বাকি 15% এনসিপির। মানে এই 15% কিন্তু অনেক বড় একটা নাম্বার। বাস্তবতায় হয়তো বা এত বেশি হবে না, তবে আমি ধরে নিচ্ছি যেহেতু 270টা আসনে এনসিপি প্রার্থী দেয় নাই, সেই 270টা আসনের সব ভোট কিন্তু জামাতের দিকে গেছে। সেই হিসেবে ধরে নিচ্ছি যে এনসিপি ভোট হয়তো বা 10% কম হবে না। মানে একদম নতুন একটা দল, বয়স মাত্র 1 বছর, তাও আবার এমন একটা দেশে যে দেশের 60% এর বেশি মানুষ রাজনৈতিকভাবে অসচেতন কিংবা তাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তোলা যায়। আর সেই রকম একটা দেশে 1 বছরের মধ্যে একটা দল প্রায় 10% বেশি মানুষের ভোট পেয়ে গেছে, এইটা কিন্তু অবশ্যই একটা ভালো লক্ষণ। কারণ এত অল্প সময়ে রাষ্ট্র ক্ষমতায় না থেকে এত বেশি ভোট এর আগে বাংলাদেশের আর কোনো দল ক্যাপচার করতে পারে নাই। আবার যেহেতু এই দল থেকে প্রায় 6 জন মানুষ সংসদে যাচ্ছে, তারা তাদের এলাকায় কিন্তু পর্যাপ্ত কাজ করবে এবং সংসদে দুর্দান্ত সব বক্তব্য দেবে। ক্ষমতাসীন দলের নানান ব্যর্থতায় বিরোধী পক্ষে থাকা দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা আগামী 5 বছরে এসব কারণে আরো বেশি বেড়ে যাবে, যেটা 10% থেকে ভোটের পরিমাণ 15 থেকে 20% হয়ে যেতে পারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও হতে পারে। তবে এই ভোটের হিসাবের চাইতেও যে বিষয়টা বেশি নজর কেড়েছে তা হলো 4-5টা আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সাথে এনসিপির হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষ করে পঞ্চগড়ের সার্জিস আলম এবং ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি। উসমান হাদি ভাইয়ের মৃত্যুর পর ঢাকা 8 আসনে বিএনপির একচ্ছত্র জয় হবে এমনটাই অনেকে ভেবেছিলেন, কারণ মির্জা আব্বাস সাহেব বিএনপির অনেক বড় নেতা এবং দল এবং এলাকার উপর তার বিশাল নিয়ন্ত্রণ আছে বলেই মনে হয়। সেই মির্জা আব্বাস সাহেবের মতো একজন প্রার্থীর বিপক্ষে এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেখানে প্রার্থী করা হয়। দেখেন, জুলাই আন্দোলনের ফলে হাসনাত, নাহিদ, আসিফ কিংবা সার্জিসরা যেভাবে সারা দেশব্যাপী পরিচিতি পেয়েছিল, সেই তুলনায় নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচিতি কিন্তু কিছুটা কম ছিল এবং নির্বাচনের আগে আগে হাসনাত বা নাহিদদের মতো হেভিওয়েট ভাবা হয় নাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এর জন্য নিজেকে এমন ভাবে মার্কেটিং করেন যা শুরুতে মানুষ ফান হিসেবে নিতে শুরু করে। ফ্যাবেস কথাবার্তা, অদ্ভুত সব মন্তব্য, মির্জা আব্বাস সাহেব সম্পর্কে খোলামেলা আলোচনা, বিএনপি সম্পর্কে খোলামেলা আলোচনা তাকে একটা রহস্যময় চরিত্র হিসেবে আবির্ভূত করে। বুদ্ধিজীবী মহল বা অনেকে ভাবতে থাকেন যে এরকম আচরণ করে সস্তা পরিচিতি পাওয়া যাবে কিন্তু ভোট পাওয়া যাবে না। কিন্তু অন্যদিকে পাটোয়ারির এসব ভিন্ন ধর্মী প্রচারণা, প্রতিপক্ষকে কথার মাধ্যমে ঘায়েল করা ইত্যাদি মানুষের মনের মধ্যে একটা ভিন্ন চিন্তা দাঁড় করায়। মানুষ এক পর্যায়ে গিয়ে ভাবতে থাকে যে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট লুকের বিপরীতে পাটোয়ারির মতো এমন একজন লোকই দরকার। এবং অবিশ্বাস্যভাবে নির্বাচনের ফলাফলের দিন দেখা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি দুর্দান্ত ফাইট দিয়েছে, অনেকগুলো কেন্দ্রে আব্বাস সাহেবকে হারিয়ে দিয়েছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যে পাটোয়ারি জিতে যাবে। এরপর বেশ কিছু ঝামেলা হলো, অভিযোগ আসলো, কিছুক্ষণ ভোট গণনা স্থগিত থাকলো এবং শেষ দিকে অল্প ব্যবধানে হেরে গেল নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু যেই পরিমাণ ভোট সে পাইছে এবং তার কার্যক্রম এবং কথাবার্তার ফলে যেই পরিমাণ মিডিয়া হাইপ সে পাইছে, এটা তাকে নির্বাচনে জয়ী না করলেও তাকে ন্যাশনাল ফেস বানিয়ে দিয়েছে এবং সে এখন পিপলস ক্যান্ডিডেট হয়ে গেছে। মানে প্রমাণিত একটা টাফ জায়গায় যেই কৌশলে এনসিপি ফাইট দিয়েছে সেটা অসাধারণ। ওই আসনে জয়ী না হয়েও এনসিপির কিন্তু বিশাল রাজনৈতিক লাভ হয়েছে। তারা ভোটারের মনে ওই আসনের ভোট নিয়ে সন্দেহ ধরিয়ে দিতে পেরেছে। তরুণদের দল হয়েও অভিজ্ঞদের ঘাম ঝরিয়ে দিয়েছে, যেটা যেসব মানুষ ভাবতো যে ছাত্রদের দল, এরা এত কিছু কি বুঝে, তাদের চিন্তায় কিন্তু একটা পরিবর্তন এনে দিতে পেরেছে, যা এনসিপির একটা সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে আভাস দেয়। দ্বিতীয়ত, প্রতিবাদী চরিত্র। সাম্প্রতিক সময়ে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রায় 71টা আসন নিয়ে যেখানে বিরোধী দলের ভূমিকায় থাকার কথা ছিল জামাত ইসলামের, সেখানে সরকারের যে কোনো ইস্যু নিয়ে মুখ খুলতেছে এনসিপির নেতারা। মনে হচ্ছে দেশের মূল বিরোধী দল মূলত এনসিপি। এই চরিত্রটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে এনসিপি একটা নতুন ট্রেন্ড চালু করতেছে, মুখের উপরে প্রতিবাদ করা। আমাদের রাজনৈতিক দলের নেতারা আগে যেমনটা করতো যে স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে মুখের উপর তেমন কথাবার্তা বলতো না, বড় বড় মিডিয়া, কর্পোরেট হাউস এসবের দীর্ঘদিনের এস্টাবলিশমেন্টের বিপক্ষে গিয়ে কথা বলতো মেপে মেপে। কিন্তু এনসিপির নেতারা এসব নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন, বড় বড় প্রভাবশালী মানুষজনের অপকর্ম নিয়ে ওপেনলি কথা বলছেন। সেটা আবার এমন কৌশলে বলতেছেন যে আগের ধারা মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারছে না কোনো প্রভাবশালী মহল। একটা বড় সংখ্যক মানুষ এইটা কিন্তু পছন্দ করতেছে। তৃতীয়ত, জামাতের সাথে জোট ইস্যু। এই ইস্যুর মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। প্রথমত, জামাতের সাথে জোট করার আগে এমন আলোচনাও ছিল যে এনসিপি বিএনপির সাথে জোট করবে কিনা। অনেকেই আশাবাদী ছিলেন যে এনসিপি এবং বিএনপির সাথে জোট করা দরকার, দুই দলের মধ্যে আলোচনাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়। এই ঘটনার পর এনসিপির এক ঝাঁক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। দলের সুপরিচিত মুখ তাসনিম যারা দল থেকে বেরিয়ে যান, এতে করে আলোচনা উঠে যে এনসিপি এখানেই শেষ। কারণ জামাতের গায়ে মুক্তিযুদ্ধের ইস্যুতে যে কালিমা লেগে আছে, এইটা এখন এনসিপির গায়েও লেগে যাবে বলে অনেকেই ভেবেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এনসিপি প্রমাণ করলো যে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে বরং তারা রাজনৈতিকভাবে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমত, এখন তারা যে কয়টা আসনে জয়লাভ করেছে কিংবা করেনি, সব জায়গাতেই এনসিপির সফলতার পেছনে এনসিপিকেই ক্রেডিট দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির সাথে জোটে গেলে
যারাই এনসিপি থেকে জয়ী হতো না কেন তাদেরকে বলা হতো তারা বিএনপির ভোটে এমপি হয়েছে। সরকার পক্ষে থাকলে নিজস্ব দলীয় কোনো স্ট্যান্ড এনসিপির তখন থাকতো না। কিন্তু এখন কিছু ঘটনা প্রমাণ করতেছে যে এনসিপি বরং জামাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতেছে। যেমন সরকারি নানান সিদ্ধান্তের অফিসিয়াল বিরোধিতা আসতেছে এনসিপির কাছ থেকে। 21শে ফেব্রুয়ারিতে এনসিপির প্ররোচনায় প্রথমবারের মতো জামাত ইসলাম শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, অথচ জামাতের সাবেক নেতাদের এই শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ভিন্ন মত ছিল। তার মানে অনেকেই যেমনটা ভাবতেছিল যে এনসিপি যেহেতু জামাতের চেয়ে ছোট দল তাই জামাতের আদর্শ দ্বারা এনসিপি প্রভাবিত হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে জামাতই বরং এনসিপির দ্বারা প্রভাবিত হচ্ছে। এনসিপি যে আদর্শিকভাবে 71 এবং 24 দুইটাকেই প্রবলভাবে ধারণ করে এইটা দিন দিন আরো শক্ত হচ্ছে। যারা ভাবছিল যে এনসিপি জামাত হয়ে যাবে তাদের এই ধারণাতেও চেঞ্জ আসতে শুরু করেছে। আবার অন্যদিকে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া তাসনিম জারা আপু কিন্তু নির্বাচনে হেরে গিয়েছেন এবং এইটা একটা জিনিস প্রমাণ করে যে প্রথম নির্বাচনে এনসিপির বড় একটা দলের ছায়াতলে আসাটা কতটা জরুরি ছিল। দেখেন তাসনিম জারা আপুর যে প্রোফাইল তাতে উনি এনসিপি থেকে পদত্যাগ না করলে মাস্ট নির্বাচিত হতেন। কিভাবে? ঢাকা 9-এ এনসিপি থেকে যাকে পরবর্তীতে নমিনেশন দেওয়া হয়েছিল তাকে আসলে মানুষজন ওইভাবে চিনতো না, তার প্রচারণার ব্যাপারগুলো কিন্তু ওইভাবে সামনে আসে নাই। কিন্তু নির্বাচন শেষে দেখা গেল যে উনি তাসনিম জারার চাইতেও বেশি ভোট পেয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে আছেন। মানে মানুষ এনসিপি জামাত এই জোট দেখেই ভোট দিয়েছে। জারা আপু আর শাপলাগড়ের ভোট একসাথে করলে প্রায় 1 লক্ষ ভোট হয়ে যায়, আর ওইদিকে বিজয়ী ধানের শীষ ভোট পেয়েছিল 1,11,000। কিন্তু যদি এখানে তাসনিম জারা স্বতন্ত্র না থেকে এনসিপি থেকে নির্বাচন করতেন তবে ওই এলাকার মানুষের মধ্যে আগেই ক্লিয়ার হয়ে যেত যে এনসিপি এখানে জিতবে, আর এই বার্তা পেয়ে ফ্লোটিং ভোটগুলো কিন্তু সবই এই পক্ষে চলে আসতো, তখন ভিন্ন ফলাফল হতে পারত। আবার তাসনুমা জাবিন নামে একজন নায়িকা আছেন যিনি আসলে এনসিপিতে ছিলেন, তিনিও জামাতের সাথে জোট হওয়ার পর দল থেকে বেরিয়ে যান, আর এখন কিন্তু তিনি কোনো আলোচনা দেই নাই। এরকম এনসিপিও যদি এককভাবে নির্বাচন করতো তখন মানুষ ভাবতো যে পোলাপানের দল তেমন কি আর করতে পারবে, এইসব ভেবে ভোট দেওয়ার সময় সেকেন্ড থট দিত, আর জিতে না আসতে পারলে এনসিপি আলোচনা থেকে হারিয়ে যেত। এখন তারা জিতে এসে মানুষের সামনে প্রমাণ করার সুযোগ পাচ্ছে যে তারাও দেশ চালাতে সক্ষম, যেটা পরবর্তীতে তাদের প্রতি মানুষের সমর্থন বাড়িয়ে দেবে। দেখেন রাজনৈতিক দল টিকে থাকে গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে, আর যে যাই বলুক না কেন এনসিপি প্রমাণ করেছে যে নির্বাচনের আগে জামাতের সাথে জোটবদ্ধ হওয়াটা একটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আর এই সিদ্ধান্তের ফলে তারা বেশি সংখ্যক মানুষ সংসদে অবস্থান নিতে পারতেছে। এবার মানুষের সামনে তাদের আসল সক্ষমতা প্রদর্শন করে নিজস্ব ভিত্তি মজবুত করতে পারবে। চতুর্থত, সংসদ এবং সংসদের বাইরের সম্ভাব্য কার্যক্রম। যেহেতু এনসিপি থেকে 6 জন এমপি আছেন এবং এমপি ছাড়াও কিছু ন্যাশনাল ফিগার তৈরি হয়েছে, তাই সারা দেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। এমপিদের ক্ষমতা বলে সারা দেশে এনসিপি তাদের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারবে, যেটা নতুন নতুন মানুষকে এনসিপির দিকে নিয়ে আসবে। এনসিপির সব নেতারাই বয়সে তরুণ, দেশের তরুণ সমাজের পাঁচ তারা ধরতে পারে, ফলে নতুন করে যারা ভোটার হবে এবং যারা তরুণ ভোটার তাদের সমর্থন এনসিপি থেকে সরবে না। সেই সাথে এমন অনেক সংখ্যক মানুষ আছেন যারা পুরনো দুই দলের একটাকেও পছন্দ করেন না, আবার জামাতের সাথে ধর্মীয় এবং 71 সংক্রান্ত বিষয় যুক্ত থাকায় জামাতকেও তারা সমর্থন করতে চায় না। এই মানুষগুলোর সামনে একটা নতুন অপশন হিসেবে এনসিপি হাজির হবে, আর এই জিনিসগুলো ঘটবে মূলত এনসিপির সংসদের এবং সংসদের বাইরের কার্যক্রমের মাধ্যমে। ইতিমধ্যে হাসনাত তার এলাকায় যেসব কার্যক্রম শুরু করে দিয়েছেন তাতে তিনি কিন্তু খুবই বাহবা পাচ্ছেন। আবার সার্জিস নির্বাচন শেষ করে টকশো কাঁপাচ্ছেন, সংসদে জ্বালাময়ী বক্তব্য দেবে হাসনাত, নাহিদ কিংবা হান্নান মাসুদ, আর বাইরে থেকে সাইফ মুস্তাফিজ, সারওয়ার তুষার এবং সিফাতরা টকশো কাঁপাবে। এতে করে দেশের মানুষের মনের মধ্যে এই দল প্রবেশ করবেই। আর এই কার্যক্রমগুলোতে কিন্তু কোনোভাবে বিএনপি বাধা প্রদান করতে পারবে না, কারণ তাদের সাপোর্টার সব তরুণ প্রজন্ম। সরকারের কার্যক্রমে একটু বাধা দিতে চেষ্টা করলেই সেটার ভিডিও হবে, এক্সপোজ হবে, যেটা সরকারের জনপ্রিয়তা কমিয়ে এনসিপির জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। পঞ্চমত, বিএনপির জনপ্রিয়তা কমার সম্ভাবনা। গত নির্বাচনের আগে একটা ন্যারেটিভ প্রায় দাঁড়িয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ যেরকম ভাবে দেশ শাসন করেছে বিএনপি এর চাইতেও বাজে ভাবে দেশ শাসন করবে, মানে নৌকা আর ধানের শীষ আসলে একই। এরপরও 17 বছরের ক্ষমতার বাইরে থাকায় মানুষজন সহানুভূতি এবং পূর্বে দেশ চালানোর অভিজ্ঞতার কথা চিন্তা করে বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু যদি বিএনপি সামনে ঠিকঠাক ভাবে দেশ চালাতে না পারে তবে তাদের দিক থেকে জনসমর্থন কিন্তু কমে যাবে এবং এইটা এনসিপির দিকে গিয়ে জমা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত, ওপিনিয়নটা জানাবেন। কি বলতে চান আপনারা কি মনে করছেন যে এখানে নাহিদ ইসলাম যে কথা বলেছে আসলেই সকলেই শাবাশি দিচ্ছে, সকলেই বলছে একেই বলে সত্যিকারের সাহসী পুরুষ। নাহিদ ইসলাম তিনি বলেছেন, তিনি কিন্তু বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলছেন যে কোনো ফ্যাসিবাদের দোসরকে বক্তব্য দিতে হবে না, বক্তব্য দিতে দেবে না তারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আপনারাই বলেন আপনারা কি মনে করছেন সংসদে পার্লামেন্টে আজকে যে বক্তব্য, যে ভাষণ, রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে
যেই তোলপাড় উত্তেজনা যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা নিয়ে আপনারা কি বলবেন? অনেকে বলছে এনসিপি বা বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি কথা বলতে দেওয়া হয়, যদি তাকে অপসারণ না করা হয়, তাহলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে। আসলে কি তাই? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নাহিদ ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অভিব্যক্তি ভাবমূর্তি কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।